আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই ৩ দিন এই সময়ে RTVতে নিয়মিত সম্প্রচার হয়, দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আজ ৫ জানুয়ারি, ৫ মাস আগের এই দিনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে পতন হয়েছিল গণতন্ত্রের মোড়কে গড়ে ওঠা স্বৈরতন্ত্রের বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারে বেশ কয়েকটি কমিশনও গঠন করেছে সরকার। লক্ষ্য গণতন্ত্রের মোড়কে যেন দেশে আর কখনো স্বৈরতন্ত্রের জন্ম না হয়। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের ৫ মাস হয়ে গেল, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। যৌক্তিক সময়ের মধ্যে যৌক্তিক সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবিও জানাচ্ছে তারা। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বলছে, সংস্কার প্রক্রিয়া শেষ না করে দেশে কোনো নির্বাচন হবে না। এই যখন অবস্থা, তখন আজ আমাদের আলোচনার বিষয় স্বৈরাচার পতনের ৫ মাস, গণতন্ত্র কতদূর। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক AB মোশাররফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক মোহাম্মদ আশিকুর রহমান জিম, এবং আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর আসিফ মোহাম্মদ শাহান। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন, এবং একই সাথে আপনার যে ভাবনা রয়েছে একজন সচেতন নাগরিক হিসাবে, সেই ভাবনাও আপনারা আমাদেরকে ফোন করে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতে মোশাররফ ভাই, আপনার কাছে আসতে চাই যে আমাদের যে শিরোনাম, যে স্বৈরাচার পতনের ৫ মাস, গণতন্ত্র কতদূর, আপনারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন, কিন্তু আমাদের এই গণঅভ্যুত্থানে যে শিক্ষার্থীদের মধ্যে থেকে নেতৃত্বে থাকা যে দুটি সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, তারা বলছে যে সংস্কার না করে নির্বাচন হবে না। তাহলে আন্দোলনের সময় এদের সাথে যে ঐক্য ছিল, একমত ছিলেন আন্দোলনের প্রশ্নে বিগত সরকারের স্বৈরাচারমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে, এখন সেই ঐক্যের জায়গাতে ফাটল ধরছে কেন? না, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচক এবং RTVর দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফাটলের কিছু দেখছি না, বরং আমাদের মূল লক্ষ্য ছিল যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে শেখ হাসিনা ভেঙে চুরমার করে দিয়েছে, সেগুলিকে রিপেয়ার করে জনগণের উপযোগী সংগঠন প্রতিষ্ঠানে পরিণত করা। জি, যার জন্যই তো আমরা বলছি যৌক্তিক সময় একটি যৌক্তিক সংস্কার। এখন আপনি সংস্কারের জন্য আপনাকে তো অনন্তকালকেও সময় দেবেন, যার জন্য আমরা বলেছি আপনি একটা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন, একটা সময়সূচি ঘোষণা করুন যে এই সময় আপনি এই কাজটি করতে চান। সেটা তো ঘোষণা করেছে, এখন হয়নি। এখন কি ঘোষণা করেছে? 25 সালের শেষে কিংবা 26-এর শুরুতে, সর্বোচ্চ 26-এর মাঝামাঝি। হ্যাঁ, ঠিক আছে আপনার বক্তব্য। হ্যাঁ, যদি আপনি এই বক্তব্যকে একটা গাইডলাইন ধরেন, তাইলে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা নাগরিক কমিটি যে বক্তব্য দিচ্ছে তার মধ্যে কি কোনো মিল আছে? তারা বলছে সংস্কার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয়। অর্থাৎ এই কথার মধ্যে আমরা একটা ধোঁয়াশা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবং আমরা যেটা দৃশ্যমান যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এই যে নাগরিক কমিটির একটা প্রত্যক্ষ আপনি পেশার বলেন, তত্ত্বাবধানে বলেন, এই সরকার পরিচালিত হচ্ছে। কিন্তু এটা তো এই দুটি সংগঠন অস্বীকার করে। অলরেডি আপনি যদি দেখেন তাদের প্রতিনিধি, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 জন অ্যাডভাইজার এখানে আছে, উপদেষ্টা আছে। জি, তারপর আপনার এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইদানিং আবার নাগরিক কমিটি, যেটা তারা যে বক্তব্যগুলি উপস্থাপন করে, সরকার কিন্তু প্রত্যেকটার ব্যাপারে তারা অ্যাড্রেস করছে, প্রত্যেকটি বক্তব্য অ্যাড্রেস করছে। সুতরাং এদেরকে আপনি আলাদা করার সুযোগটা কোথায়? বরং আমরা মনে করি যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি বাংলাদেশের একটা দায়িত্বশীল বড় রাজনীতি দল, আমরা মনে করি বাংলাদেশের জনগণ এই সরকারকে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছে, এই জনপ্রিয়তা থাকা অবস্থায় যদি এই সংস্কার করে একটি নির্বাচন করে দিতে পারে, তাহলে এই সরকারের একটি সুনামের মাধ্যমে এরা বিদায় নিতে পারবে। কিন্তু দিন যত গড়াচ্ছে, আপনি দেখেন নানা সংকট কিন্তু তৈরি হচ্ছে। আজকে দেখেন যে আমরা কি মনে করছি যে শেখ হাসিনার মতো একটা ফেসিস্ট চলে গেছে, তার কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই? আজকে বিরাট প্রোপাগান্ডা হচ্ছে, আমরা কি ঠেকাতে পারছি? আজকেও আমি দেখছি একটি কলেজের ছাত্র লীগের সাথে ছাত্র দলের সংঘর্ষ হচ্ছে। তাহলে এই সাহসটা কোথায় পেল? ঢাকার বাইরে একটি জেলাতে সংঘর্ষ হয়েছে না? অর্থাৎ আপনি যদি মনে করেন শেখ হাসিনা নিঃশেষ হয়ে গেছে, এই স্বৈরাচার ফেসিস্ট শক্তি নিঃশেষ হয়ে গেছে, তাহলে আপনার হিসাবে আবার এই আলোচনাটাও কিন্তু আছে, যদি একেবারে আনুষ্ঠানিক কোনো আলোচনা না, যে বিগত ফেসিস্ট সরকারকে ফেরানো বা রাজনৈতিক জায়গা তৈরি করে দেওয়ার জন্য সবাই তলে তলে অনেক কম বেশি সহযোগিতা করছে, এটা ঠিক কিনা?
না, এটা সেইটার সাথে আমি একমত না। আমি বরং মনে করি যে আজকে এই যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের যেটা এই যে সময় ক্ষেপণ, এবং আপনি দেখেন আজকে 5 মাস, আপনিই বললেন আপনার অবস্থান 5 মাস শেষ হয়ে গেল, এখানে দৃশ্যমান আমরা কি খুব সংস্কারে খুব উন্নত করতে পেরেছি? খুব একটা উন্নতি কি আমাদের হয়েছে সংস্কারের বিষয়? আমরা এই সরকার বলছে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শেখ হাসিনা নগ্ন দলীকরণ করেছে। এই 5 মাসের মধ্যে আপনি এখনো প্রশাসনকে ঠিক করতে পারেন। এখনো হাসিনার আমলে যারা দায়িত্ব পালন করেছে তারাই এখন বাংলাদেশের প্রশাসনগুলিতে রয়ে গেছে। আজকে আপনি বলছেন যে এই সরকার ব্যাপক পরিমাণ টাকা বাইরে পাচার করে দিয়েছে। দৃশ্যমান একটা ব্যাংক অথবা যারা ব্যাংকের কর্মকর্তা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আপনি নিয়েছেন? আপনি নেন নাই। আপনি শুধু যদি বক্তৃতা দেওয়ার জন্য বক্তৃতা দেন তাহলে তো আর কিছু করেন না। বিগত সরকার অনেকেই তো মন্ত্রীদের মধ্যে অনেকেই জেলখানায় আছেন, প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ছিলেন, বিতর্কিত ভূমিকা রেখেছেন, তাদের অনেকের মামলা হয়েছে। কিন্তু আপনার যে দ্রুত গতিতে, আমি একটা উদাহরণ কিন্তু প্রায় বলি, আপনাদের টক শো তো বলি। আপনি যখন বিশেষ করে 90-তে এরশাদ যখন ক্ষমতায় দীর্ঘ 9 বছর ছিল, আমাদের একটা বক্তব্য ছিল এরশাদ প্রশাসনকে নগ্ন দলীকরণ করেছে। হ্যাঁ, করতে পারে, এখন হাসিনা করেছে, কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন এসে কিন্তু একটা কাজ করেছিল প্রথম দিনেই, সে করেছিল প্রশাসনকে টোটাল ইন্টারচেঞ্জ করে দিয়েছিল। অর্থাৎ আপনার যে সেট আপ, কারণ একটা লোক যখন যেখানে থাকে তার কে তার সাথে কাজ করবে, কে তার অসৎ কাজের সহযোগিতা করবে, এরকম একটা সেট আপ কিন্তু তার আছে। আপনি যখন এটা ভেঙে দেবেন তখন এক জায়গায় গিয়ে হঠাৎ করে রাতারাতি কিন্তু সে আরেকটা স্ট্রাকচার সে তৈরি করতে পারবে না। তার মধ্যে পারবে না, কিন্তু সেই ক্ষেত্রে তো রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন, সেটা আপনারা বলছেন। কিন্তু আমরা তো নানা ভাবে এই কথাও শুনছি যে ভাগবটোয়ারা হয়েছে। না না, এটা না, ভাগবটোয়ারা কাদেরকে দিয়েছে আপনি বলেন না? সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর নাম আমি একটা বলি, আমরা যেটা পত্রিকায় দেখেছি, আমরা দেখেছি জনপ্রশাসন মন্ত্রণালয় যখন জেলা প্রশাসক নিয়োগ হচ্ছে তখন ব্যাপক একটা অনিয়মের একটা সচিত্র মানে চিত্রসহ, মানে কি আপনার মেসেজ করছে, কাকে কি করছে, কত টাকা দরকার দেওয়া হচ্ছে। সেখানে 39 জন ডিসিকে নিয়োগ দেওয়া হয়েছে যারা শেখ হাসিনার আমলে বেনিফিশিয়ারি। কিন্তু আমি যদি আলোচনাটা মোশাররফ ভাই, আমি যদি স্পষ্ট করি বিষয় আমি বিশ্লেষণ, মোশাররফ ভাই, আমরা আলোচনার সূত্র ধরে যদি প্রশ্নটি স্পষ্ট করি যে আপনারা, অর্থাৎ বিএনপি বলছে জামাতকে দোষারোপ করছে, জামাত আবার আকার ইঙ্গিতে বিএনপিকে দোষারোপ করছে, তাহলে আমরা জনগণ কি বুঝবো? না, দোষারোপের কিছু না। বিএনপি আপনার দায়িত্বশীল একটা রাজনৈতিক দল হিসাবে আমরা যেই চিত্রটা আমাদের কাছে আছে সেটা আমরা জনগণের কাছে তুলে ধরছি, এর বাইরে তো কোনো কিছু না। আমরা কে বেনিফিট পাচ্ছে কে পাচ্ছে না এটা আমাদের জন্য বিষয় না। আমরা মনে করি যে আগামী দিনে গণতন্ত্রকে সঠিক পথে পরিচালিত করার জন্য এই কাজগুলি আপনার করা দরকার। সেই সেই আমরা মনে করছি আপনার প্রত্যাশিত পরিবর্তন হচ্ছে না, এবং একটা বিরাট ধোঁয়াশার মধ্যে একটি ধোঁয়াশা দেখা যাচ্ছে। মোশাররফ হোসেন, মোশাররফ ভাই অসংখ্য ধন্যবাদ। আশিকুর রহমান জি, আপনার কাছে আসতে চাই, যেটি মোশাররফ ভাই যে জায়গাতে অনেকগুলো তার আলোচনায় অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, তার মধ্যে অন্যতম হলো যে আপনাদের, অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পরামর্শে বা আলোচনায় যেভাবে যে শিরোনামে বা শব্দ ব্যবহার করি না কেন আপনাদের পরামর্শে সরকার চলে, তাহলে সেটা যদি হয়, আন্দোলনে আপনারা শুরুর দিকে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে ছাত্র শ্রমিক জনতাকে সাথে নেতৃত্ব দিতে পেরেছেন, কিন্তু 5 মাসে মোশাররফ ভাই দৃশ্যমান কোনো অগ্রগতি দেখছে না, এমনটি কেন হচ্ছে? আচ্ছা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রথম প্রশ্ন ছিল যেটা হচ্ছে সেটা হচ্ছে গণতন্ত্র কি কোনো থেমে থাকার কোনো জিনিস? আচ্ছা, গণতন্ত্র কিন্তু থেমে থাকার মতো কোনো জিনিস না। গণতন্ত্র হচ্ছে চলমান একটা প্রক্রিয়া, এইটার হচ্ছে লাস্ট কোনো ডেস্টিনেশন নাই। একটা দেশ কতটা গণতান্ত্রিক হতে পারে, গণতান্ত্রিক ওয়েতে যেতে পারে, সেটা কিন্তু শেষ নেই, চলতেই থাকে, এই ধারাটা চলতেই থাকে। দেখেন বিগত যে 3টা নির্বাচন হয়েছে, 14, 18 এবং 24, এই 3টা ইলেকশনে একটা ইলেকশন কি সুষ্ঠু ভোট হয়েছে? এখন দেখেন এই 15-16 বছর পর যখন ছাত্ররা আন্দোলন করে, এবং সেই আন্দোলনে আপনার 2000-এর উপর মানুষ 2000-এর উপরে মানুষ নিহত হয়েছে এবং অর্ধলক্ষাধিক মানুষ আহত। জি, এখনো অনেকেই চিকিৎসাধীন। সেই মানুষগুলো জীবনের উপর দাঁড়িয়ে যে আমরা নতুন বাংলাদেশের কথা বলতেছি, সেই নতুন বাংলাদেশে আমার কি দরকার? সেই আমার কি পুরনো কাঠামো দরকার, না নতুন করে সংস্কার দরকার? নিশ্চয়ই সংস্কার দরকার, কিন্তু যে সংস্কারে কতদিন লাগবে? দেখেন, আমার কথা হচ্ছে এই যে বর্তমান যে সরকার আছে, জুলাই আগস্টের পরবর্তী সময়ে যে সরকার গঠন করা হয়েছে, আপনার কি মনে হয় এই সরকার কি জনগণের ম্যান্ডেট নাই? এই সরকার জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লব পরবর্তী সময়ে এই সরকার গঠন হয়েছে, এবং এই সরকার যে গঠিত হয়েছে আপনার জুলাই আগস্টের পরবর্তী সময়ে, এবং এখন পর্যন্ত
কোনো দল বলতে পারবে না যে এই দলের প্রতি তাদের সমর্থন নেই না, কিন্তু এখানে বিপরীত আলোচনা কিন্তু জিম আছে, যে অভিযোগ আছে যে বর্তমান সরকার কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে তারা কথা বলছে অথবা কাজ করছে, এবং এই আলোচনার সূত্র ধরেই কিন্তু এই বিতর্ক তৈরি হয়েছে যে সংস্কার শেষ করে নির্বাচন, অর্থাৎ নির্বাচন যত দেরি হবে সেই রাজনৈতিক দল নির্বাচনে তত বেশি লাভবান হবে, এই আলোচনাটা কিন্তু আছে। দেখেন, এই বিপ্লব পরবর্তী সময়ে ছাত্রদল এবং বিএনপি যা করতেছে তাদের উচিত কি ছিল? আমাদেরকে এবং এই দেশকে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সরকারকে সহযোগিতা করা। কোন জায়গাগুলোতে বিএনপি এবং ছাত্র দলের কোন বক্তব্য বা তাদের কর্মকাণ্ডতে আপনারা সন্তুষ্ট হতে পারছেন না? কোন জায়গাতে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি ডাকসু ইলেকশনের কথা বলি, জি, সেখানে প্রকাশ্যে ছাত্রদল বিরোধিতা করতেছে। কেন বিরোধিতা করতেছে? কি প্রশ্নে বিরোধিতা? দেখেন, আমরা একটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদের প্রতিনিধি সেটি কিভাবে চলে? ডাকসুর মাধ্যমে, ডাকসু ইলেকশনের মাধ্যমে আমরা যে বিশ্ববিদ্যালয়গুলো যে আমরা প্রতিনিধি আসে তারা বিশ্ববিদ্যালয়কে ছাত্রদের প্রতিনিধিত্ব করে। সেই জায়গাতে একটা এত বড় একটা প্ল্যাটফর্ম, ডাকসুর মতো একটা ইলেকশনের জায়গা, সেই জায়গাতে ছাত্রদল বিরোধিতা করতেছে। কেন বিরোধিতা করতেছে? কেন করছে সেটাই জানতে চাচ্ছি, যে কারণ কি কারণ? তাদের বিরোধিতার কারণ কি? কারণ তারা আরো সময় চায়, তারা আরো সময় চায়। এখন দেখেন, তারা সময় কেন চাচ্ছে এটা আমিও জানি না, তারা কেন সময় চায় এটা আমিও জানি না। কিন্তু এই বিপ্লব পরবর্তী সময়ে, 5 আগস্টের পরবর্তী সময়ে আমার কাছে যেটা মনে হয়েছিল, সর্বপ্রথম সবগুলো বিশ্ববিদ্যালয়ে নির্বাচন দেওয়া, কিন্তু সেইটা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু করতে ডাকসু নির্বাচনের প্রশ্নে বিএনপির হাইকমান্ড কি চায় জানা আছে আপনার? এইটা আমি জানি না। আচ্ছা, বিএনপির হাইকমান্ড কি চায়? এখন দেখেন, আপনি ছাত্র দলের হচ্ছে চালায় কারা? উপর থেকে চালায়। তো তাদের থেকে যদি নির্দেশনা না আসে, ছাত্রদল নিজে থেকে কোনো কিছু তো করার সাহস রাখে না। তাহলে অপেক্ষা কার স্বার্থে? এখন দেখেন, অপেক্ষা বলতে আপনি যেটা করতেছেন, এখন আপনি নির্বাচন ধীর গতিতে করার চেষ্টা করতেছেন যাতে আরো পরে হয়, যাতে আরো পরে কেন হয় এটা আমি জানি না, কিন্তু তাদের উপর থেকে যে হাইকমান্ড বলছে যে হচ্ছে যাতে ডাকসু ইলেকশন আরো পরবর্তীতে দেওয়া হয় এবং এটা নির্বাচনের পরে দেওয়া হয়। আচ্ছা, এটা একটা প্রশ্ন গেল। এছাড়া আর কি আছে? যেটা আপনি বললেন যে ছাত্রদল এবং বিএনপির যে কর্মকাণ্ডগুলো আপনি শাহবাগে দেখেছেন কিনা, আমাদের হচ্ছে হলের এক SM সৌরভ নামে এক ছেলে সাংবাদিকতা করে, তাকে ছাত্রদলের যারা আছে তারা সাংবাদিক যখন সংবাদ সংগ্রহ করতে যায় তারা তখন তাকে আটকে রাখে। কখন চাঁদাবাজি করতেছে সেই সময় সংবাদ সংগ্রহ করতে গেছে, সেই সময় তারা কি করছে? তাকে আটকে রাখছে। এই যে ব্যাপারগুলো, এটা ঢাকার আশেপাশের ব্যাপার। সারা দেশে দেখেন কি অবস্থা চলতেছে। আগে ছিল হচ্ছে আওয়ামী লীগ, বিভিন্ন সিন্ডিকেট গুলো। না, সেক্ষেত্রে জিমে এখানে একটা প্রশ্ন আছে। বিএনপির পক্ষ থেকে এটা মোশাররফ ভাইও এর আগে আমাদের এই আরটিভি টক শোতে বলেছে, বিএনপির একেবারে নীতি নির্ধারণী পর্যায়ে যারা নেতা তারাও কিন্তু বক্তৃতায় বলেছে বিএনপির কেউ যদি চাঁদাবাজি সহ অন্যান্য অপরাধগুলো করে থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিক। সেটি নিচ্ছে না কেন সরকার? দেখেন, সরকার যে নিচ্ছে না ব্যাপারটা এমন না, সরকার নেওয়ার চেষ্টা করতেছে। এখন যদি বলি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে বড় একটা রাজনৈতিক দল হচ্ছে কি? বিএনপি। এবং তার বাইরে দেখেন, জামাত ইসলামের কথা যদি বলি, এই একটা মুক্ত একটা পরিবেশ থাকার পরেও তারা মুক্তভাবে কিন্তু রাজনৈতিক চর্চাটা করতেছে না। সত্য কথা বলতে কেন করতেছে না এটা তো আমার জানার কথা না। এখন এটা তাদের ব্যাপার, তারা কি কেন কিভাবে এইরকম গুপ্ত যে একটা রাজনৈতিক চর্চা আছে সেই চর্চাটা তাদের মধ্যে এখনো আছে, ওইভাবে প্রকাশ্যে কিন্তু তারা এখনো মাঠে আসেনি। সেই জায়গা থেকে বিএনপি যদি আপনি কোনো কিছু করতে চান, কোনো কিছু প্রশাসনের সব জায়গায়, মানে প্রশাসনের মানুষজন এখন এমন একটা বিষয় ভাবতেছে যে হচ্ছে যে বছরখানেক পর তো হচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে, তো প্রশাসনে আমরা যেহেতু তাদের সাথে থাকতে হবে, আমরা তাদেরকে সহযোগিতা করি। বিএনপির কে সহযোগিতা করার একটা মন মানসিকতা প্রশাসন তৈরি হয়ে গেছে। আপনি যদি দেখে থাকেন, এখন এই দায় কে নেবে ভাই যদি এরকম হয়েই থাকে? আপনার আলোচনা এই দায় কার? এই দায় এই সরকারের। কারণ সরকার হচ্ছে কিন্তু আমাদের যে সংস্কার, আবার আমরা তো শুনছি এই সরকার আপনাদের, এই সরকার কিন্তু আমাদের না। এটা হচ্ছে সবথেকে বড় ভুল কথা। ভাই তো বললেন আমি এই সরকার আমাদের না। আমাদের কিভাবে হয়? এই সরকার আমাদের 2 জন প্রতিনিধি, যাদেরকে না রাখলেই নয়, যাদেরকে না 3 জন প্রতিনিধি, সরি, এর মধ্যে একজন মাস্টারমাইন্ড। এবার 3 জন হচ্ছে প্রতিনিধি, 3 জন প্রতিনিধিকে বসানো হয়েছে যাতে আমাদের সংস্কারটা সুষ্ঠুভাবে হয়। কিন্তু আপনি যখন ভেতরে যাবেন, ভিতরকে দেখবেন যে হচ্ছে তাদেরকে কোনো ফ্লোরই দেওয়া হয়নি। জি, তারা কোনো কাজই করতে পারতেছে না, তাদেরকে এক ঘরে করে রাখা হয়েছে। আপনি দেখেন না, তারা তো একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আমি শেষ করি, সম্মানিত উপদেষ্টা তো আমাদের যে মাহফুজ ভাই আছে, আমাদের মাহফুজ ভাই তিনি কোন দায়িত্বে ছিল? তিনি কোনো দায়িত্ব নেই, এবং সেক্ষেত্রে যেটা আমরা শুনছি যে তিনি ইচ্ছা করে নাকি দায়িত্ব নিচ্ছেন, এরকম একটা কথা শোনা যায়। কোন দায়িত্বে ছিল? আমি শুনতে চাই তিনি আগে কোন দায়িত্বে ছিল? তিনি তো আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন। এখন তিনি তার জায়গা কোথায়?
তিনি উপদেষ্টা, সে মন্ত্রী হয়ে গেছে এখন, আগে বিশেষ সহকারী তো আন্দাজে। আপনার কি মনে হয় আপনি মন্ত্রী থাকা অবস্থায় প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করা এবং তার কাছে সব তথ্য জানানো এটা সহজ যখন বিশেষ সহকারী ছিলেন, না মন্ত্রী থাকা সহজ? মন্ত্রী থেকে তাকে যিনি দায়িত্ব নিলেন বা নিয়েছেন, পরিবর্তন করেছেন, তিনি ভালো জানেন কোনটা সহজ কোনটা কঠিন। আর আপনাদের জানার কথা, তাকে ইচ্ছা করে জোর করে সরানো হয়েছে। কে সরানো? জোর করে কারা সরাইছে এটা তো আমরা জানি না ভাই, এটা আমরা জানি না, কিন্তু ভিতরে হচ্ছে তারা সরাইছে। কারা সরাইছে? তাদের মতো মানুষজন সরাইছে। আমাদের কথা হচ্ছে সংস্কার হবে। এখন সংস্কার না করে যদি আপনি একটা নির্বাচনের দিকে এগোন, 15-16 বছর ধরে যারা ছিল তাদের মতোই অবস্থা হবে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই ক্ষমতা লিপ্সু, যে বা যারাই ক্ষমতায় যায় তারাই চেষ্টা করে ক্ষমতাটাকে কুক্ষিগত রাখার এবং কত লম্বা করা যায় ক্ষমতাটাকে। এখন যদি আপনি সংস্কার না করেন, কাঠামোর পরিবর্তন যদি না করেন, তাহলে আওয়ামী সরকার যে গণঅভ্যুত্থানের চেতনা সেটি মানুষের জীবনযাত্রার উপরে পরিবর্তন রাখবে। আরো আলোচনা শুনবো। আশিকুর রহমান জিম, অধ্যাপক ডক্টর আসিফ মোহাম্মদ শাহান স্যার, আপনার কাছে আসতে চাই যে 5 মাস শেষ হলো গণতন্ত্রের পথে যে যাত্রা, কতটুকু দেখছেন আমাদের এই 5 মাসের যে যাত্রা অথবা যে ব্যবস্থাগুলো বর্তমান সরকার গ্রহণ করেছে সেটি গণতন্ত্রের পথে যাত্রায় আমাদের চলার যে প্রক্রিয়া, যে ব্যবস্থাগুলো গ্রহণ করা প্রয়োজন, সেটিকে টেকসই হবে নাকি অনৈক্যের জায়গাটা দিনে দিনে বাড়তে থাকবে? ধন্যবাদ। দুটো জিনিস, এক, অনৈক্য হওয়াটা খুব অস্বাভাবিক কোনো ব্যাপার না, অনৈক্য হওয়াটাই স্বাভাবিক। কারণ আপনি যখন আন্দোলন করেছেন একজন কমন এনিমিকে সরানোর ক্ষেত্রে, তখন আপনার একটা কমন গোল ছিল। যখন সে কমন এনিমি সরে গেছে, তখন হচ্ছে আপনি যার যার লক্ষ্য আপনি অর্জন করছেন এবং সেই লক্ষ্য মধ্যে ঐকমত্য না থাকাই স্বাভাবিক। কারণ প্রত্যেকেই রেশনাল অ্যাক্টর, প্রত্যেকেই ক্ষমতায় যেতে যাচ্ছেন, এটা হচ্ছে প্রথম কথা। এখন দেখুন পার্থক্যের জায়গাগুলো কোথায়। আমি 3টা শব্দ বলবো, 3টা শব্দ খুব গুরুত্বপূর্ণ, যে জায়গায় বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে বিএনপির পার্থক্যটা যে জায়গায় হচ্ছে। এক হচ্ছে যৌক্তিক সময়, 2 হচ্ছে সংস্কার, 3 হচ্ছে গণতন্ত্র। কেন আমি বলছি 3টা জিনিস? সংস্কারের ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, সবাই হচ্ছে সংস্কার চান। এখন যখন আমরা বলছি যৌক্তিক সময় লাগবে, এই যৌক্তিক সময়ের মাত্রাটা কতখানি হবে সেটা কিন্তু নির্ভর করছে হচ্ছে কি আপনি সংস্কারের পরিধি কত বেশি হবে। বিএনপি চাচ্ছেন চটজলদি দ্রুত একটা সংস্কার, এবং আরও মজার ব্যাপার হচ্ছে যে বিএনপি এই কথাটা খুব স্পষ্ট করে বলছে যে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার সেটুকু, বাকিটুকু জনগণের প্রতিনিধি হিসেবে যারা আসবে তারা করবে। এখন এইখানে চলে আসছে যে গণতন্ত্রের সংজ্ঞায়নের ব্যাপারটা। গণতন্ত্রকে আপনি শুধু ইলেকশন দিয়ে সংজ্ঞায়িত করতে পারেন, কিন্তু সেইটাকে আমরা বলি হচ্ছে কি, সেটা হচ্ছে গণতন্ত্রের জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট, কিন্তু সেটা গণতন্ত্রের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট। আপনি একটা ইলেকটোরাল ডেমোক্রেসি পান, একটা ইলেকটোরাল ডেমোক্রেসি পাওয়া মানে যে আপনি লিবারেল ডেমোক্রেটিক একটা কান্ট্রি হয়ে গেলেন তা না। আমি একটু মনে করিয়ে দিই, 91 থেকে 96 আমরা ইলেকটোরাল ডেমোক্রেসি দেখেছি, 96 থেকে 2001 দেখেছি, 2001 থেকে পরবর্তী সময়ে দেখেছি। কোনোটাই আমরা যে রাজনৈতিক ব্যবস্থা যেটা দেখি, সেখানে একটা উইনার টেক্স অল একটা সিস্টেম তৈরি করেছিল। বিএনপি যে 5 বছর ক্ষমতায় থাকে, তারা সকল রাষ্ট্রীয় সম্পদের অধিকার নেয়, সেটার ভিত্তিতে হচ্ছে গিয়ে কাজ করে। আওয়ামী লীগ যখন আসে, তারা আবারও 5 বছর নেয়, বাকিরা হচ্ছে গিয়ে দূরে থাকে। না, এই রাজনৈতিক দলগুলোর যে মন্তব্য, সেখান থেকে কি আমাদের রাজনৈতিক বাস্তবতা আমরা কি পরিস্থিতিগুলো বুঝতে পারছি কিনা, বা সরকারের কাছে স্পষ্ট হচ্ছে কিনা? এখন হচ্ছে কি সরকার তো স্পষ্ট, আমি তো সরকারের মধ্যে তো কোনো অস্পষ্টতা দেখছি না। সরকার তো কি বলছেন যে সংস্কারের ক্ষেত্রে তারা 6টা কমিশন, 11টা কমিশন করেছেন, 6টা কমিশনকে স্পেসিফিক রেসপন্সিবিলিটি দেওয়া আছে। 6টা কমিশনকে বলা হয়েছে এর মধ্যে 15ই জানুয়ারির মধ্যে 5টা কমিশন রিপোর্ট দেবে, 31শে জানুয়ারির মধ্যে জুডিশিয়ারি রিফর্ম কমিশন হচ্ছে গিয়ে রিপোর্ট দিবে। সরকার বলছেন যে একটা ন্যাশনাল কনসেনসাস কমিশন হবে, যেটার মাধ্যমে দেখা হবে কোন কোন জায়গাগুলোতে হচ্ছে কি আপনাদের ঐকমত্য আছে। কারণ বিএনপির তো ইতিমধ্যে 31 দফা বিএনপির একটি প্রস্তাব আছে, বিএনপি 62 দফার একটি প্রস্তাব সরকারকে দিয়েছে। কাজে সংস্কারের একটা মাইন্ডসেট তো বিএনপির আছে। 31 দফা নিয়ে বিএনপি কিন্তু মাঠ পর্যায়ে কাজও করছে। মাঠ পর্যায়ে কাজ করা এক জিনিস। এখন দেখুন, আবার ব্যাপারটা এরকমও হওয়া উচিত হবে না যে বিএনপি ঠিক যেভাবে যাচ্ছে সেইভাবে হবে। আমার মনে হয় বিএনপি নিজেও সেটা চায় না, কারণ এই কারণেই তো নেগোসিয়েশনের জায়গা। বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল, সে তো নিশ্চয়ই জনগণের পালস বোঝে। জনগণের যে সংস্কারের ইচ্ছা যেটা আছে সেটা তো না বোঝার কোনো কারণ না। কিন্তু এই জায়গাতে স্যার শান স্যার, সেটি হচ্ছে যে যখন কোনো একটি অরাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তার তো এই সরকারটি তো একটা অরাজনৈতিক সরকার। এখন রাজনৈতিক দলগুলোর যে এই সরকারের প্রতি ঐক্য কিংবা সহযোগিতার প্রশ্ন, সেটি শুরু থেকে আছে, এখনো তারা বলছে, মুখে তো বলছে, আমরা সেটাই দেখছি। কিন্তু এই কোন পরিস্থিতি তৈরি হলে রাজনৈতিক দলগুলো, বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হতে চায়, সেটিকে আসলে সরকার কিংবা আমরা বুঝতে পারছি কিনা, বা আমাদের সেই বোঝার প্রেক্ষাপট কতটুকু জোরালো? এখানে তো হচ্ছে গিয়ে আমি আবার ডক্টর ইউনূসকেই কোট করি, ওনার তো দুটো বক্তব্য। এক,
আমরা যদি মিনিমাম সংস্কার চাই তাহলে হচ্ছে গিয়ে 2025-এর ডিসেম্বর। তার মানে হচ্ছে গিয়ে খুব সীমিত আকারের কিছু সংস্কার হবে, হয়তো নির্বাচন কমিশনের কিছু সংস্কার হবে, হয়তো নির্বাচন ব্যবস্থা নিয়ে কিছুই একটা হতে পারে। ধরেই নেওয়া যায় যদি সংস্কারের পরিধি সীমাবদ্ধ থাকে তাহলে প্রশাসন নিয়ে আমরা খুব কোনো কিছু দেখবো না, বাকি জিনিসপত্রগুলো হয়তো কোনো একটা কিছু তৈরি করা হবে। আমরা যদি একটু বড় দাগে চাই, আমরা যদি হচ্ছে গিয়ে আরেকটু স্পষ্টভাবে চাই, ক্ষমতার ভারসাম্যের কথা চাই, আমরা যদি উচ্চকক্ষ নিম্নকক্ষের এই ব্যাপারটা চাই, উচ্চকক্ষ নিম্নকক্ষে কী প্রক্রিয়ায় নির্বাচন হবে সেই বিষয়ে আলোচনা চাই, আমরা যদি প্রতিষ্ঠান যেগুলোকে ধ্বংস করা হয়েছে গত 10-15 বছর ধরে সেই প্রতিষ্ঠানগুলোকে তৈরি করার কোনো একটা ব্লু প্রিন্ট আমরা চাই, তাহলে আমাদের এক্সট্রা 6 মাস সময় লাগবে। এই 6 মাসের সাথে এই প্রশ্নটা আমি একটু যোগ করি, সেটি হলো এই সংস্কারের মধ্যে দিয়ে এই 5 মাসে বা গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারমূলক কর্মকাণ্ড বা আয়োজন বা সেই মানসিকতা কতটুকু দেখছেন? কারণ পরবর্তী সময় তারাই তো এগুলো ধারণ করবে, এগুলো চর্চা করবে। দুইটা জিনিস, একটা হচ্ছে রেটরিক আর একটা হচ্ছে গিয়ে কাজে কর্মে হচ্ছে গিয়ে তার বাস্তবায়ন। রেটরিক আমরা প্রচুর দেখছি, রেটরিকের কোনো অভাব নেই। আমি এই ব্যবস্থা নিলে কেউ চাঁদাবাজি করলে তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে, এই রেটরিক আমরা দেখেছি। আমরা সাময়িক বরখাস্তের কাজগুলো দেখেছি, ব্যবস্থা নেওয়ার সেটা আমরা দেখেছি। সমস্যা হচ্ছে যেটা যে এইখানে জনগণের এবং সবার, আমার ধারণা এইটা বৈষম্য বিরোধীদের থেকেও নাগরিক কমিটি থেকেও ট্রাস্ট একটা খুব বড় ইস্যু। দেখুন, কারণ যে রাজনৈতিক দলগুলোকে আমরা এখন দেখছি, সেই রাজনৈতিক দলগুলো 91 সালে একবার একটা সুযোগ পেয়েছিল 3 জোটের রূপরেখা, সেটিকে হচ্ছে গিয়ে তারা কেউই মানতে রাজি হননি। আমরা এখন যেই দলগুলো গণতন্ত্রের জন্য কথা বলছে, সেই দলগুলোকে আমরা 2001 থেকে 2006-এ সংবিধান সংশোধন করে একজন বিচারপতির বয়সসীমা বাড়ানোর ঘটনা ঘটাতে দেখেছি, যাতে হচ্ছে গিয়ে তার দলের মানে তত্ত্বাবধায়ক সরকারটা যাতে হচ্ছে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। সেটাই কিন্তু 1/11-র জন্ম দেয়, এটা একটু আমরা মাথায় রাখি। 1/11-র ফলশ্রুতিতে যেই দলটি ক্ষমতায় আসলো, সে আমাদের কথা দিয়েছিল সে সংস্কার যা করা হচ্ছে সবগুলো সে বাস্তবায়ন করবে। আমরা তারপরে দেখেছি যে 15 বছর কি হয়েছে। তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলোর এই রেটরিক এবং আপাতদৃষ্টিতে গুডউইলে যদি কেউ বিশ্বাস করতে না চায়, আপনি কি তাকে দোষ দিতে পারেন? আমি তো দোষ দেওয়ার খুব একটা রাস্তা দেখছি না, প্রেক্ষাপটে বিশ্বাস করবে। কারণ এটার বেসিসেই তো হচ্ছে গিয়ে আমরা আগাচ্ছি। কারণ আমি তো হচ্ছে গিয়ে সত্যিকার অর্থে বিএনপি বলি, জামাত বলি বা নাগরিক যেই আসুক না কেন ক্ষমতায়, আমি তো তার প্রকৃত চেহারাটা বুঝতে পারবো সে ক্ষমতায় আসার পর। এবং এই কারণেই সংস্কারটা গুরুত্বপূর্ণ। সংস্কারটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণেই যে ক্ষমতায় আসার আগেই আমি যদি হচ্ছে গিয়ে সে স্বেচ্ছাচারীমূলক বা স্বৈরতান্ত্রিক যে আচরণ করতে পারে, যে সম্ভাবনা থাকবে, এবং এটা স্বাভাবিক, এটা থাকবে, এটা থাকাটাই স্বাভাবিক। পৃথিবীর সকল রাজনৈতিক দলই থাকবে। পৃথিবীর বিভিন্ন দেশের সিস্টেমটা কি করে, তারা তো একটা কনস্টিটিউশনাল ডিজাইন করে, একটা ইনস্টিটিউশনাল ডিজাইন করে, যাতে এই রাজনৈতিক দলগুলো চাইলেও যাতে হচ্ছে গিয়ে ক্ষমতার অতিরিক্ত ব্যবহার না করতে পারে। আমরা বাংলাদেশে বসে তাদের গুডউইলের উপর নির্ভর করব যে ওনারা ফেরেস্তা হয়ে গেছেন তাই ওনারা কাজ করবেন না, সেটা তো আমার মনে হয় না খুব যৌক্তিক কোনো সমাধান। জি, এই যৌক্তিক অযৌক্তিক প্রশ্নের প্রেক্ষাপট ধরে আমি একটু আলোচনা শুনতে চাই। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর আসিফ মোহাম্মদ শাহান স্যার। যে এ বি মোশাররফ ভাই, যেটি আমাদের অধ্যাপক শাহান স্যার বলছিলেন যে আসলে এই রাজনৈতিক দলগুলোর অতীত প্রেক্ষাপটে আগামী দিনে ক্ষমতায় গেলে তারা যে খুব গণতান্ত্রিক আচরণ করবে সেটি একটি প্রশ্ন। বিএনপি 31 দফা নিয়ে কাজ করছে, যেটি বর্তমান সরকারের কমিশন গঠন করা বা রাষ্ট্র সংস্কারের প্রশ্নে তার সাথে অনেক মিলও আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে কখনো ক্ষমতায়, তারা যে 31 দফা অনুসরণ করবে এই নিশ্চয়তা কে দিবে? আমি আপনাকে একটা কথা বলি, এখানে প্রফেসর শাহান সাহেব যে কথাটি বলেছে যে 91-র পর রাজনৈতিক দলগুলি তার কমিটমেন্ট রাখে নাই, আমি এর সাথে বিনয়ের সাথে আমি দ্বিমত পোষণ করছি। 3 জনের রূপরেখা অন্যতম একটা ছিল আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ফিরে যাব। জি, নিচে স্যারের মনে থাকার কথা, বিএনপি কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে বিশ্বাসী ছিল। সে 3 জোটের রূপরেখাকে তারা ধারণ করেই কিন্তু সেদিন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ফিরে গেছে। তারা পার্লামেন্টকে কার্যকরী করার জন্য কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলি তারা করেছে এবং বিরোধী দলকে তারা দেওয়া হয়েছে, স্পেস দেওয়া হয়েছে। তারপর আপনি দেখবেন তৎকালীন সময়ে অন্যতম একটা দাবি ছিল যে স্টুডেন্টদের চাকরি বা 27 ছিল 30 করেছে। তৎকালীন 3 জোটের রূপরেখা ছিল যে কৃষকদের ঋণের বোঝা লাঘব করার জন্য তখন ঋণ মৌকুব, বিএনপি 5,000 টাকা করে ঋণ মৌকুব করেছিলেন। এগুলিকে আপনি রাতারাতি বাংলাদেশের মতো একটি অনুন্নতিশীল দেশে আপনি রাতারাতি তো চেঞ্জ করে দিতে পারবেন না। কিন্তু মূলত রাজনীতির সেই প্রেক্ষাপটই তো পরিবর্তন হলো না, পরিবর্তন হয় নাই কেন? আপনি দেখবেন 91 সালে যারা ক্ষমতায় ছিল তারা জনগণের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারে নাই বলে 96 সালে কিন্তু আরেকটি দল ক্ষমতা এসেছিল। আবার 96 যে পারে নাই তারা 2001-এ কিন্তু আরেকটা এসেছিল।
কিন্তু যখনই আপনি জনগণের এই রায়টা দেওয়ার ক্ষমতাকে যখন আপনি কেড়ে নিয়েছেন, তখনই কিন্তু ফেসিস্ট সরকারটা হয়ে, আমাদের মতো এই তৃতীয় বিশ্ব দেশে আপনি শুধু গণতন্ত্র, রাজনৈতিক দল বা ভোটারদের ডিজায়ারের উপর ডিপেন্ড করে না। এখানে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট, বিশ্ব রাজনীতি, অর্থনৈতিক সংকট, নানা কিছুর উপর ডিপেন্ড করে। আপনাকে সেইগুলিকে মাথায় বিবেচনা রেখেও কিন্তু আপনি সেটি তো মোশাররফ ভাই অবশ্যই বিবেচনায় থাকবে, নাগরিকরা সেটা জানে। আপনি যদি সাদা চোখে দেখেন, আমি জিমের সাথে একটু দ্বিমত করি। জিম বলছে ছাত্র দল কেন ডাকসু নির্বাচন চায়? ছাত্র দল না, বিএনপি এবং ছাত্র দলের আপনাদের কারোর কর্মকাণ্ডের সাথে সন্তুষ্ট না। আমি একটা বলি, সন্তুষ্ট না কেন? তারা চায় তাদের মতো সবকিছু হতে। তাদের কি তাদের ম্যান্ডেট আছে না? সে তো বলছে তাদের মতো। আপনি দেখেন, আমরা পত্রপত্রিকায় কি দেখি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সচিবালয়ে গিয়ে কাকে কোথায় পোস্টিং দেবে, তাকে কি করবে, কোন ডিসি কোথায় যাবে, কোন এসপি, এটা কি তাদের ফাংশন? এটা কি তাদের ফাংশন? আপনি এটা কি কোন দৃষ্টিতে দেখবেন? প্রত্যেকটি জায়গায় তারা একটা পেশার গ্রুপ হিসাবে কাজ করতে পারে, কিন্তু আপনি দেখবেন তারা যে জিনিসটা অ্যাড্রেস করে পরবর্তী সময় ইন্টিরিয়াম গভর্নমেন্ট সেটাকে বাস্তবায়ন করে। অর্থাৎ তাদের প্রভাবটা তো দৃশ্যমান, আপনাকে সেটা তো লক্ষ্য করতে হবে। ডাকসু নির্বাচনে বললো যে, না ডাকসু নির্বাচন আমি একটু বলি, আমি তো একসময় ছাত্র রাজনীতি করেছি। ডাকসু নির্বাচনের মূল সংকট হলো, আমার কাছে যেটা মনে হয়, আপনাকে তো মূল ব্যাপার হলো আপনি ভোটার অধিকার নিশ্চিত করতে চান, একটা নিঃশঙ্ক পরিবেশ আপনাকে প্রতিষ্ঠা করে আপনাকে নির্বাচনে যেতে হবে। আপনার বিগত 15 বছর জাতীয়তাবাদী ছাত্র দলের একটা ছেলেকে হলে ক্যাম্পাসে আপনি থাকতে দেন নাই, তার হলে কোনো বৈধ ছাত্র না, তাকে কোনো আপনি সিট বরাদ্দ দেন নাই। হুট করে আপনি এখন একটা নির্বাচন দিয়ে, এবং আমরা এখন যে জিনিসটি লক্ষ্য করছি, আপনি দেখেন যে জাতীয় নির্বাচন আপনারা দ্রুত যাচ্ছেন, ডাকসু নির্বাচন আবার পরে যাচ্ছে। আমি একটু বলি, আজকে দেখেন একটা সময় আমরা দেখেছি যারা ছাত্রলীগ, যাদেরকে আমরা বলি ফেসিস্ট, এই যে একটা দৈত্য হিসাবে আবির্ভূত হয়েছে, তাদেরই একটা বিরাট অংশ একটা সংগঠনের নেতৃত্ব গ্রহণ করছে। তাহলে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্য কোথায়? আমরা তো দেখি না। যেই ছেলে ছাত্রলীগে বলেছে, প্রকাশ্যে ছাত্র শিবিরের এক নেতা বলেছে আমি 14 লক্ষ টাকা দিয়ে ছাত্রলীগের পোস্ট নিয়েছি, সে এখন ক্যাম্পাসে রাজনীতি করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাইলে ওই নির্যাতনের সাথে কি তার সম্পৃক্ততা নাই? কালকে আমরা দেখেছি একটা ইনস্টিটিউটের যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রলীগের, সে ছাত্রলীগের একটা ইউনিটের জেনারেল সেক্রেটারি হয়ে গেছে। অর্থাৎ আপনাকে নিরপেক্ষভাবে ভূমিকাটা পালন করতে হবে। একদিকে আপনি বলবেন ছাত্রলীগ দৈত্য, তার নেতারা যদি অন্য দলে যোগদান করে সে পীর ভালো হয়ে গেল। হ্যাঁ, এইটা তো একটা দ্বিমুখী স্ট্যান্ডার্ড। আমাদের বক্তব্যটা এখানেই যে আপনি যদি রোল প্লে করেন, আপনি ইকুয়াল রোলটা প্লে করেন, সেখানে আপনি কাউকে বলবেন ভালো, বরং আমি মনে করি যে জিনিসটি এখানে জিম বলার চেষ্টা করেছে যে জাতীয়তাবাদী ছাত্রদল আপনি বলছে বৃহত্তর সংগঠন, এখন পর্যন্ত এই 5 মাসে ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল দ্বারা এমন একটা ঘটনা সংঘটিত হয়েছে যেটি আপনি উল্লেখ করার মতো। বিচ্ছিন্ন 2-1টা ঘটনা আলাদা জিনিস, কিন্তু আপনি দেখবেন অর্গানাইজেশন হিসাবে ছাত্রদল কি রোলটা প্লে করছে। এখন আপনি রাতারাতি যদি মনে করেন যে কোনো ছাত্র সংগঠন পীর পয়গম্বর হয়ে যাবে, সেটা তো প্রত্যাশা করার কোনো কারণ নাই। এই কারণেই তো তারা আস্থা রাখতে পারছে না। আপনাকে রাখতে হবে। এত বড় গণঅভ্যুত্থানের পরেও ভালো হবে না কেন? আমি একটা কথা বলি, জিমরা তারা একটা সেন্টিমেন্টের উপর ভিত্তি করে একটা সংগঠন গড়ে তুলেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর আমরা যেই দলটা করি, আমাদের স্ট্রাকচারাল একটা দল, আইডিওলজির ভিত্তি করে আমাদের ইউনিটগুলি আছে, তাদেরকে ম্যানেজ করে একটা দলকে পরিচালিত করতে হয়। সেখানে একটা এই যে বিরাট কর্মযোগ্য, সেইটাকেও তো আপনাকে বিবেচনা রাখতে হবে। মোশাররফ ভাই, অসংখ্য ধন্যবাদ। যে প্রশ্নটি আশিকুর রহমান জিম আপনার কাছে রেখে যাওয়া মোশাররফ ভাইয়ের আলোচনার প্রেক্ষাপটে, যে আপনারা এখনো সেন্টিমেন্ট বা আবেগ দ্বারা পরিচালিত হচ্ছেন, যে কারণে সংস্কার, নির্বাচন, গণতন্ত্রের যে প্রেক্ষাপট এবং যে চাহিদাগুলো জনমানুষের বা আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে, সেটি বাংলাদেশের বাস্তবতায় আপনারা হয়তো পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারছেন না। শুনতে চাই। আচ্ছা, আমি তার আগে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে, জি প্লিজ স্যার যেটা বলেন সেটা হচ্ছে এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে কিনা। না না, এটাই বলিনি, কিন্তু আপনি যেটা বলছেন এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি, নাই। না না, অবশ্যই আসছে। এটা আমরা জনগণের না, রাজনৈতিক দলগুলি ম্যান্ডেট দিয়েছে, এটা তো আমি বলেছি, আমি সেটা বলিনি। আমি যেটা বলি সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো ম্যান্ডেট না, এই সরকার এসেছে এই বাংলাদেশের যত মানুষ আছে সেই মানুষজনের আস্থার পরিপ্রেক্ষিতে, এবং এই মানুষজনের ম্যান্ডেট নিয়ে এসেছে। এখন আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্র কি? জনগণের শাসন, জনগণের দ্বারা যে প্রতিনিধি, সেই প্রতিনিধি দ্বারা শাসন। জুলাই আগস্ট পরবর্তী সময়ে এই জনমানুষগুলোই এই মানুষদের বসাইছে, এবং সেই জায়গায় এই রাজনৈতিক যে দলগুলো ছিল তারা তাদের মানুষজনকে এখানে বসানোর চেষ্টা করছে। এভাবে তাহলে তো জাতীয় সরকারই হয়ে যেত। জাতীয় সরকার দেখেন, তারা নিজেরা না গিয়ে তাদের মানুষজনকে ওখানে বসাইছে। দেখেন, যদি জাতীয় সরকারই হইতো তাহলে তাদের মানুষজন কেন আসেনি? সেটাই তো প্রশ্ন, কেন হয়নি? কিন্তু তারা নিজেরা না আসে, তাদের মানুষজন বসাইছে।
কে আছে এই বর্তমান সরকারে? বিএনপির কে আছে? এটা আমি ওইভাবে জানি না। এখন কথা হচ্ছে দেখেন, না হাসার এখানে কিছু নাই। না কে আছে বলেন, আপনি বললে তো হয়। দেখেন কথা হচ্ছে এখানে সবগুলো জায়গার প্রতিনিধি এখানে আনানো হয়েছে এখানে, এবং তারা যে বললো যে রাজনৈতিক দলগুলো সাপোর্টে আসতে, এখন তাদের মানুষজন নাই, এটা আপনি কিভাবে বিশ্বাস করবেন? তারা বলতেছে যে আমাদের সাপোর্টে হয়েছে, রাজনৈতিক দলগুলো সাপোর্টে এই সরকার হয়েছে, তাহলে আপনাদের মানুষজন নাই, এটা আমি কিভাবে বিশ্বাস করবো? আপনি তো এখনই বলতেছেন যে আপনাদের সাপোর্টে হয়েছে এই সরকার, তাহলে আপনার মানুষজন বসান নাই, এটা আমার বিশ্বাস করতে হবে। দেখেন আরেকটা বিষয় যেটা বললেন স্যার, সেটা হচ্ছে সচিবালয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে আশিকুর রহমান জিম এখন পর্যন্ত একদিনও সচিবালয়ে যায়নি। তদবির করতেছে কারা? কারা করে তদবির? এই যে আমাদের যে হচ্ছে এই কমিশনার প্রতিনিধি যারা, তাদের সাথে আমাদের হচ্ছে সার্জিস হাসনাত হচ্ছে মিটিং করতে, তারপর হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি মিটিং করতে। এটা কই থেকে আসতে? কাদের জন্য করতে? পেশার কই থেকে আসতে? কোত্থেকে আসছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে আসতে। তার তো ডিরেক্ট প্রমাণ এখানে আছে। কিভাবে? তিনি এখানে তার যে টেক্সট, তার যে ভয়েস, আপনি সবাই দেখছেন যে এই জায়গা থেকে তিনি প্রেশার ক্রিয়েট করতে, এবং তারা ওই সময়ে ফেসিস্টের সময়ে তারা নির্বাচনে দাঁড়িয়ে তাদের বিপক্ষে জয়লাভ করতে, সেটা তারা এইভাবে বলার চেষ্টা করতেছে। এবং সেই তাদের পরিপ্রেক্ষিতেই, তাদের প্রেশারের কারণেই কি করছে, তারা তাদের সাথে মিটিং করতে। ব্যাপারটা এরকম ছিল। দেখেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সেন্টিমেন্টের কথা বলতেছে তারা। সেন্টিমেন্ট, আপনি 2000 মানুষ, আমি একটু আগে বললাম যে 2000 মানুষ মারা গেছে, এখন পর্যন্ত অর্ধ লক্ষাধিক মানুষ আহত। এই জায়গাতে একটু শুনতে চাই, নিশ্চয়ই আপনি আলোচনার মধ্যে দিয়ে যারা এখন চিকিৎসাধীন আছে হাসপাতালে তাদের উপকার হতে পারে কারো কারো, যে বর্তমান সরকারের বয়স 5 মাস হয়ে গেল, যারা আহত হয়ে এখনো চিকিৎসাধীন আছে তাদের চিকিৎসা করার ক্ষেত্রে যে উপযুক্ত বা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে তো সরকার পারেনি, সেটা যারা হাসপাতালে চিকিৎসাধীন আছে তারাই বলছে। এমনটি হলো কেন? দেখেন প্রশাসনিক যে একটা কাঠামো আছে, জি, সেই কাঠামোর কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ সংস্কার আমরা করতে পারিনি। এই সরকার করতে পারে চিকিৎসা দিবে, এখানে প্রশাসনিক কাঠামো কি করবে ভাই? আপনি দেখেন প্রশাসনে ধরেন হেড যারা আছে, সাব যারা আছে, এখন আপনি তাদেরকে বললেন যে আপনি এইটা দ্রুত করেন, কিন্তু আপনি তাদের মদতে পুষ্ট এবং তাদের মানুষজন, আপনি কি করতেছেন? দ্রুত করতেছেন না, স্লো করতেছেন, ধীর গতিতে করতেছেন। তখন তো আপনার যে প্রশাসনিক আছে এটা দ্রুত করতে আগাবে না। সেক্ষেত্রে তো সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, সরকার ব্যবস্থাটা নিচ্ছে না কেন? কেউ কি মনে করে যে সে অসহযোগিতা করছে তাকে সরিয়ে দিবে, যে সহযোগিতা করবে তাকে নিয়ে আসবে? দেখেন এই জায়গাতে আমাদেরও প্রশ্ন সরকারের কাছে। বারবার যে তিনি বলতেছেন যে এই সরকার আমাদের সরকার, এটা কিন্তু আমাদের সরকার না, আমরা একটা প্রেশার গ্রুপ। আমরা চেষ্টা করতেছি এই জায়গায় তাদেরকে প্রেশারাইজ করে, যাতে তাদের জন্য, এই আহত মানুষজনের জন্য যাতে দ্রুত সুযোগ সুবিধা দেওয়া যায় এবং তাদের চিকিৎসা দ্রুত করা যায়। আচ্ছা, আপনাদের কথা কি শোনে সরকার? শোনে? দেখেন আমাদের কথা যে শুনবে ব্যাপারটা এমন না, আমরা প্রেশারাইজ করি যে আমাদের যে আহত ভাইরা আমাদের প্রেশারটা নেয় কিনা। দেখেন আমরা আন্দোলন করছি এবং আন্দোলনে আমাদের একটা ভালো একটা সবকিছুই তো আমরাই করছি, সেই জায়গা থেকে আমরা যদি প্রেশার করি যে হচ্ছে না এইটা কেন হচ্ছে না, এই চিকিৎসা দ্রুত করেন, এটা দ্রুত করা দরকার, তাহলে তারা করে, চেষ্টা করে। তাদের জায়গা থেকে যে সবটাই করে ব্যাপারটা এমন না, তারা তাদের জায়গায় চেষ্টা করে। এবং আমরা বলার পর যদি হয়ে যেত, তাহলে এতদিনে কিন্তু সব আহত তাদের কিন্তু চিকিৎসা পেয়ে যেত এবং তাদের যে ব্যাপারগুলো আছে সব কিন্তু সমাধান হয়ে যেত। সব তো হচ্ছে না, তার মানে এই যে সব কথা শুনতেছেন, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার বিষয়টি রাজনৈতিক দল সহ সকল নাগরিকের বা দেশের সকল মানুষের একেবারে প্রাথমিক দাবি ছিল সরকারের কাছে। তো সেটিও যখন হচ্ছে না, তখন সংস্কার নির্বাচন নিয়ে বিএনপি যে রাজনৈতিক প্রেক্ষাপট, আমি আবারও বলছি রাজনৈতিক বাস্তবতা বা প্রেক্ষাপটকে সামনে রেখে যে প্রশ্নগুলো তুলছে, তার যথাযথ জবাব সরকার কিংবা আপনাদের কাছে আছে কিনা? আমার কথা হচ্ছে এই বিপ্লব পরবর্তী সময়ে এই বিএনপি বলেন বা অন্য যে দলগুলোই বলেন না কেন, তাদের কি উচিত ছিল না এই ব্যাপারে প্রেশারাইজ করা সরকারকে, যে আমাদের যে আহত হয়েছে সে মানুষগুলোর আগে চিকিৎসা সেবা দেওয়া হোক? এটা তো বিএনপি বলেছে। ওই তাদের কাছ থেকে আমরা কি শুনছি? নির্বাচন দেন। তাদের কাছে আমরা শুনি নাই তো একবারও যে এই মানুষগুলোকে আগে সহযোগিতা করেন। তাদের কাছে আপনি সবসময় শুনতে পারেন নির্বাচন দেন। নির্বাচন ব্যতীত তাদের মুখ থেকে আপনি আহত মানুষজনকে সহায়তা করেন, তাদেরকে চিকিৎসা সেবা দেন, আপনি কতবার শুনতে পারছেন? কতবার আমরা শুনতে পেয়েছি। স্যার আপনার আলোচনা শুনবো, মোশাররফ কিছু যোগ করতে। এখানে জিম যে কথাটি বলেছেন, আপনি দেখবেন আমরা দেখেছি জুলাই বিপ্লবের জন্য প্রায় 100 কোটি টাকার একটা তহবিল করেছে। এই যারা আমাদের আহত আছে, যারা আছে, তাদের চিকিৎসা করতে কত টাকা দরকার, সেখান থেকে তো টাকা ব্যয় করতে কেউ বাধা দেয়নি। এই সরকারের কাকে কোন মন্ত্রণালয় দেবে, তারা তাদের সেই যোগ্য লোককে সেভাবে তারা সেখানে দায়িত্ব দিয়েছে। আপনি কি দেখেন, আমরা যে কোনো বাংলাদেশে কিছু মিনিস্ট্রি আছে, এটা ছাড়া আর ভালো করে জানবেন যে তাদের কার্যক্রমটা আমরা দৃশ্যমান দেখতে চাই, যেমন হোম মিনিস্ট্রি, স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়। আপনি একটু বলেন তো এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বলেন, আমি তো জানি না কেউ। হ্যাঁ,
আপনি তার কোন অ্যাক্টিভিটিস আপনি দেখেন? আচ্ছা, মানে সেটা যাই হোক, আমি বলার সময় এখন জিমিরা যেটা বলছে, যারা এখানে দায়িত্বটা দিচ্ছে, এটা তো তাদেরই দায়িত্ব যে আমার এই সেক্টরটা আমার খুব ইম্পর্টেন্ট জায়গা। না, এই জায়গাটাকে আমি কাকে দিয়ে আমি অ্যাক্টিভ করব, কাকে দিয়ে আমি দৃশ্যমান করব, সেটা তো তাদের দায়িত্ব। এটা তো বিএনপি, বরং এটার দায়ভার আমার ধারণা ওনারাও নিচ্ছেন না, যেটা সরকারের সেটা সরকার। জি বলুন, জি ছোট করে। বরং আমি জিম যে কথাটা বলছে বিএনপি করছে না, আপনি দেখেন প্রতিদিন আপনি পত্রিকার খুঁজে দেখেন যে আমরা বিএনপি পরিবার, আমাদের একটা সংগঠন, প্রতিদিন নিহতদেরকে প্রতিদিন সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। বলুন, যেটা বলেন তাদের দায়িত্ব, এটা কিন্তু তাদের দায়িত্ব না, মানে আমাদের দায়িত্ব না, শুধু আমাদের একার দায়িত্ব না, এইটা সকল বাংলাদেশের সকল রাজনৈতিক দল আছে সবার দায়িত্ব। কিন্তু ব্যবস্থা তো গ্রহণ করবে তো সরকার। সবগুলো মানুষ, সবগুলো দল, সবগুলো সংগঠন থেকে প্রেসারাইজ করতে হবে যে তাদের প্রায়োরিটি আগে, তাদের প্রায়োরিটি আগে। অসংখ্য ধন্যবাদ জিম। আমি অধ্যাপক ডক্টর আসিফ মোহাম্মদ শাহন স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, অন্যান্য আলোচনা শুনবো যে সংস্কার এবং নির্বাচন যখন মুখোমুখি, তখন আপনি শুরুর দিকে আলোচনায় গণতন্ত্রের যে প্রেক্ষাপট, আমাদের এখানে বাস্তবতা শুধু নির্বাচন হলেই কি গণতন্ত্র টেকসই হবে কিনা, তখন সংস্কার এবং নির্বাচনের প্রসঙ্গ যখন মুখোমুখি দাঁড়ায়, তাহলে আসলে গণতন্ত্রের ভবিষ্যৎ আমাদের দেশের বাস্তবতায় কি হতে পারে আগামী দিনে? সংস্কার এবং নির্বাচন তো মুখোমুখি দাঁড়ানোর আমি কোনো কারণ দেখছি না এখন পর্যন্ত। হচ্ছে গিয়ে কেউ এখন পর্যন্ত সরাসরি এরকম কোনো বক্তব্য কেউ দিচ্ছে না যে না সংস্কার করা যাবে না, আমাদের নির্বাচনই দিতে হবে। জি, যে জায়গায় দ্বিমতের জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে টাইম লাইন নিয়ে, যে জায়গাটায় দ্বিমতের জায়গা হচ্ছে কোন সময়ে বা কত সময়ে। এবং আমার মনে হয় এইটা আমাদের সবারই একটু মাথায় রাখা হচ্ছে যে আমরা যেন এই বাইনারিতে না যাই যে হয় সংস্কার নয় নির্বাচন, এরকম কোনো বাইনারিতে যেন আমরা হচ্ছে না যাই, কারণ আমাদের দুটোই লাগবে। কারণ এই যে মানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা যখন জুলাইয়ের 3 তারিখ শহীদ মিনারে নাহিদের ঘোষণাটা যেটা আসলো, সেখানে কিন্তু খুব স্পষ্টভাবে কতগুলো বক্তব্য চলে এসেছে, যেইটা 4 এবং 5 তারিখে বাকি সবাই হচ্ছে গিয়ে গ্রহণ করেছে। সেখানে কিন্তু বলা হয়নি এরকম যে আমরা নির্বাচনের দাবিতে 5 তারিখ আমরা এসে করছি। খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছি, বলা হচ্ছে যে আমরা একটা নতুন সামাজিক চুক্তি চাচ্ছি, বলা হচ্ছে আমরা এমন একটা ব্যবস্থা তৈরি করতে যাচ্ছি, এবং ব্যবস্থা শব্দটা গুরুত্বপূর্ণ, যে যাতে নতুন করে আর কখনো ফ্যাসিবাদী চরিত্র না হয়। এখন দেখেন এই যে ফ্যাসিবাদী চরিত্র, সেই বন্দোবস্তের মধ্যে আবার বিরাজনীতি থাকবে কিনা সেটি তো কোন রাজনৈতিক দলের সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। আমি আসছি সেই জায়গাতে যে যখন এই বন্দোবস্তের কথা বলা হচ্ছে, দুনিয়ার কোনো কিছুই বিরাজনীতি বলে কিছু না। এখন কোশ্চেন হচ্ছে আপনি পলিটিক্যাল কোনো পার্টিকে ইন্টেনশনালি বাদ রাখতে চাচ্ছেন কিনা, দ্যাট ইজ পার্ট অফ পলিটিক্স। এখন প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে যে সেই রকম মানে কোনো চেষ্টা যদি হয় বা হওয়ার সম্ভাবনা দেখা যায়, তাহলে সেটার এগেইনস্টে হচ্ছে গিয়ে ব্যবস্থাগুলো নেওয়া যায়। কিন্তু ওই অজুহাতে যে বিরাজনীতিকরণের একটা চেষ্টা চলছে, এইটার কারণে তো হচ্ছে গিয়ে যেটা যুক্তিসঙ্গত সংস্কার, সেটাকে তো আপনি ইগনোর করতে পারেন না। কারণ কতগুলো খুব সুস্পষ্ট পরিবর্তন, যে কথাগুলো আমি মানে প্রথমেও বলেছিলাম যে 91 থেকে 96 এবং 91-এর কথা ভাই বললেন, আমি অনেক কিছুতে একমত। এখন দেখুন 91-তে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি করা হয়েছে। 91 সালে যখন পার্লামেন্টারি স্ট্যান্ডিং করা হয়, ভুলে গেছেন মানুষজন যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলোর হেড করা হয়েছিল কাকে? মিনিস্টারকে। মানে আপনি চিন্তা করে দেখেন কি হাস্যকর একটা অবস্থা ছিল আমাদের, যে যাকে আমাদের অ্যাকাউন্টেবল রাখার কথা উনি হবেন হচ্ছে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির চেয়ার, যেটা পরবর্তীতে চেঞ্জ করা হয়েছিল 2001-এ। 96-তে আওয়ামী লীগ কথা দিয়েছিল যে তারা ক্ষমতায় আসলে বিরোধী দল থেকে একজনকে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি হেড করবেন, মোটেও পাত্তা দেওয়া হয়নি। 2001 সালে বিএনপি সেম প্রতিশ্রুতি দিয়েছিল, 2001-এও বিএনপি সেটা করেনি। 97 সালে যখন মাজদার হোসেনের কেসে সেপারেশন অফ জুডিশিয়ারি হলো, 4 বছর আওয়ামী লীগ সময় পেল, কিছু করলো না। বিএনপি 5 বছর সময় পেল, সেপারেশন হলো না। তো তাহলে এই যে ঘটনাগুলো ঘটেছে, এটা তো বিরাজনীতিকরণের কোশ্চেন না, এটা তো হচ্ছে গিয়ে সেই প্রশ্ন যে সংস্কারের এই জায়গাগুলো হচ্ছে কি আমাদের এই প্রশ্নগুলোতে গণতন্ত্রের অধিকতর গণতন্ত্রের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে কিভাবে জবাবদিহিতার মধ্যে রাখা যায়। হ্যাঁ, তো এখন সেটার চেষ্টাই তো হচ্ছে। এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, আমরা যখন পাওয়ার কনসেন্ট্রেশন হয়ে যায়, আপনার 91 থেকে যে কথাটা বারবার বলছি, ইলেকট্রাল ডেমোক্রেসিতে আমাদের অভিজ্ঞতাটা কি? পাওয়ার কনসেন্ট্রেশন হয়েছেন একজন ব্যক্তির হাতে, সেটাকে যদি ভাঙতে হয় তাহলে পাওয়ারকে তো সেপারেট করতে হবে। সেটা আপনি উচ্চকক্ষ নিম্নকক্ষের মাধ্যমে করেন, সেটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্যের মাধ্যমে করেন, সেটা হচ্ছে কি অন্যান্য এখন শুধু কতবার প্রধানমন্ত্রী আসলে কিছু যায় আসে না, যদি হচ্ছে কি আপনি মাঝামাঝি ক্ষমতার ভারসাম্য আপনি ঠিক করতে না পারেন। মানে এগুলো হচ্ছে সিমটম আপনার মেইন যে পাওয়ার স্ট্রাকচার। এখন প্রশ্নটা হচ্ছে ওই জায়গাতে পাওয়ার স্ট্রাকচারের যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে আমরা কথা বলতে পারছি কিনা। এখন রিফর্ম কমিশনগুলো তো মাত্র রিপোর্টটা শেষ করলো, আপনি টাইম দেন, আপনার কি 2-3 মাস আপনি দিতে পারেন না? আপনি তো হচ্ছে 5 মাস দেখেছেন।
আপনি আরো হচ্ছে কি 1-2 মাসে একটা যে কমিশনের কথা বলা হচ্ছে, আমার তো মনে হয় না যে এই 2-3 মাসে এই আলোচনা করতে কারো কোনো সমস্যা হওয়ার কথা যে আমি এইটা চাই না, আমি এইটা চাই না। কিন্তু সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটি রাজনৈতিক দলগুলোর সেক্ষেত্রে একটা এই কমিশনগুলো কাজ করছে, তারা কোথায় সংস্কার করতে হবে সেগুলো তারা নানা ধরনের অংশীজনের সাথে কথা বলে তারা অনুসন্ধান করে প্রতিবেদন প্রকাশ করবে। কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই সংস্কার কমিশনের কাজগুলো নিয়ে তাদের বক্তব্য হলো যে কোথায় কোথায় সংস্কার প্রয়োজন, এই আলোচনা বাংলাদেশে বহুবার হয়েছে, কিভাবে বাস্তবায়ন করা যায় সেই রূপরেখা দেন না। এই আলোচনার ভেতরে তো কোনো ঐকমত্য আসেনি। কোথায় ঐকমত্য এসেছে? আমার কথা হচ্ছে আমার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, এটা একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের পরে এই কাজটা আমি কিভাবে করব, এই আলোচনাটা কি হয়েছে নাকি? ইমপ্লিমেন্টেশন ফ্রেমটাই তো হচ্ছে কমিশনের কাজ, সেটাই তো করছে। কারণ আপনি যেটা বলেন যে সেপারেশন অফ পাওয়ার আপনি কিভাবে করবেন, সেটা দেখেন নরমাল আপনার 3টে উপায় আছে। আপনি কি ইলেকটোরাল সিস্টেমটাকে চেঞ্জ করবেন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আনবেন কি আনবেন, সেটা একটা ধারা। আপনি হচ্ছে গিয়ে উপর মানে আপার হাউস লোয়ার হাউস, সেটা হচ্ছে আরেকটা ধারা। আপনি এখন কোন অপশনটা বেছে নেবেন, সেই আলোচনা বাংলাদেশে কবে হয়েছে? সেই আলোচনাটা তো কোনোদিন হয়নি বাংলাদেশে। আমাদের তো হচ্ছে গিয়ে সেই আলোচনাটা শুরু করার একটা রাস্তা তৈরি হয়েছে। আমরা ব্যুরোক্রেসি নিয়ে কথা বলছি, উনি একটা চমৎকার কথা বলেছেন যে প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে। তা আমরা এই সরকার আসার পরে কি দেখলাম, যে আওয়ামী লীগের যারা ছিলেন তাদেরকে সরিয়ে অন্য দলের কাউকে প্রমোশন দিয়ে ঢালাও সামনে দেওয়া, সেটা তো দলীয় প্রভাব মুক্ত হলো না। এখন তাদের বলতে তারা বঞ্চিত হয়েছে, তখন তো তারা কেন তাহলে প্রশাসনের কাজ তো হচ্ছে বঞ্চিত লোকজনকে পুনর্বাসন করা না। আপনি যদি মেরিটোক্রেটিক প্রশাসন চান তাহলে তো সেখানে হচ্ছে গিয়ে মেরিট বেস যেখানে যাবে সেইটা না। কিন্তু আমাদের লড়াইটা ছিল তো বৈষম্যের বিরুদ্ধে। হ্যাঁ, তো তাহলে হচ্ছে কি আপনি কি তাহলে এখানে আরেকটা বৈষম্য করছেন না? মেরিটোক্রেসি যদি করেন সেটাই তো হচ্ছে বৈষম্য দূর করা। আপনি মেরিটোক্রেসিকে যখন অগ্রাহ্য করছেন, যে একজন লোক, যেমন এইরকম রিপোর্ট তো প্রচুর এসেছে যে এই 2-3 জন যারা একাধিক প্রমোশন পেয়েছেন তাদের আমরা যখন আমলনামা দেখছি, তাদের মধ্যে অনেকে হয়েছেন যাদের এগেইনস্টে আসলে সুনির্দিষ্ট অভিযোগ ছিল। এখন তারা সময়ের পরিবর্তনে এসে দাঁড়িয়ে বলছেন যে আমি বঞ্চিত, আমার সাথে বৈষম্য শিকার হচ্ছে, আমি 3টা প্রমোশন নিয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ। আলোচনা শুনবো এবার আমি স্যারের যে বক্তব্যগুলি দিয়েছে, এখন স্যারের এখানে স্যার একটি ব্যাপার আমি যে জিনিসটাই আমাদের বক্তব্য, সেটা হলো আপনি কি মানে এখানে একটা টাইম একটা ফ্রেমের ব্যাপার। আমরা কিন্তু বলে নেই যে আপনি আজকেই করেন, আমি বলছি আপনি একটা রোড ম্যাপ দেন। তা আপনি রোড ম্যাপটা দেওয়ার ক্ষেত্রে আপনার এত কার্পণ্য কেন? এখানে আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আপনি দেখবেন যে কমিশনগুলি করা হয়েছে, কমিশনের কাজগুলিকে তো আপনি এগিয়ে নিতে পারতেন, বা আপনি বলতে পারতেন রাজনৈতিক দলগুলিকে যে তোমার রিপ্রেজেন্টেটিভ এখানে ছিল, আপনি একজন কনভেনার দিলেন, নানা পোর্শন থেকে আপনি ওখানে মেম্বার ইনক্লুড করলেন, সাথে সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রিপ্রেজেন্টেটিভ ওখানে আপনি রাখলেন। অর্থাৎ আপনি কিন্তু একটা ওয়ান সাইডেড একটা জায়গায় চলে গেলেন। আপনি এখানে রাজনৈতিক দলগুলির যদি প্রতিনিধি আপনি রাখতেন, তাইলে এই রিপোর্ট নিয়ে তো আপনি প্রশ্ন তোলার কোনো সুযোগ ছিল না। এখন যখন আপনি ডিবেটে দেবেন, তখন রাজনৈতিক দলগুলি তো আমার তো কোনো মতামত এখানে নাই, আমাকে এখানে চাপিয়ে দেওয়া হয়েছে। কারণ আপনি একটা প্রশ্ন তারা তো বলছে যে কম্পোজিশনটা নিয়ে তাদের, আমাদের তো এখানে আপত্তিটা আছে। ঠিক আছে, আপনার এখানেই তো আমরা মনে করি যে আপনার সময় ক্ষেপণের আপনি একটি কৌশল এখানে। না কিন্তু আপনি তো এটা অস্বীকার তো আর করছেন না। আমি করি না, কিন্তু আমি বলছি আপনাদের রেকটিফাই করার সুযোগ আছে, আপনি সেটা তো করেন নাই। এই যে আপনি বলেন, আপনি কি বলেছেন যে এই রিপোর্টটা পাওয়ার পর আপনি রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন, তারপর আপনার অংশীজনের সাথে আলোচনা করবেন, তারপর আপনি বলছেন আপনার ন্যাশনাল একটা কনসেনসাস করবেন। অর্থাৎ আপনি একটা দীর্ঘ 2-3 বছর মেয়াদী একটি পরিকল্পনা আপনি করছেন। না আমাদের প্রশ্ন লাগবে না, অলরেডি কিন্তু ঘোষণা করাই হয়েছে। আমাদের প্রশ্ন এই বছর ডিসেম্বরে না, কিন্তু আপনি তো এগুলো কোনো কিছু দরকার ছিল না, বললো ঘোষণা করা অলরেডি। আমি স্যারকে আপনাকে বলি, আপনি যে সংস্কার মেইনলি বাংলাদেশে যারা মানে 3টা যদি আপনি কাউন্টার পার্ট ধরেন, বিএনপি তারা অলরেডি 31 দফা রিটেন আপনাকে দিয়ে দিয়েছে, আপনার টেবিলে উপস্থাপন করেছে। এবং শুধু তাই না, আপনাকে বিএনপি আরো সহযোগিতা করার জন্য একেবারে সংস্কার যে 6টা কমিটি করছেন, তার প্রত্যেকটির ব্যাপারে আপনাকে একেবারে রিটার্ন আপনাকে প্রতিবেদন তারা দাখিল করেছে। পুলিশ কমিশন কি হবে, জনপ্রশাসন কি হবে, বিচার বিভাগ কি হবে, প্রত্যেকটা দিয়েছে আপনার টেবিলে। কিন্তু না, বিএনপি যে প্রস্তাবগুলো দিয়েছে এগুলো যে সরকার ধারণ করবে, আমি তাই না, আমি বলছি এখান থেকে আপনি নিতে হবে তা না, অলরেডি আপনাকে ভাবনাগুলো জানিয়েছে। আপনার স্যার জামাতে ইসলাম আপনাকে অলরেডি দিয়েছে, আপনাকে বাম গণতান্ত্রিক জোট রিটার্ন আপনাকে দিয়েছে, তাহলে আপনি কার অপেক্ষা আছেন? আমি জাস্ট একটা কথা বলি, বাট এইখানে দেখেন 31 দফা, নাগরিক কমিটির 69 দফা, সবকিছু কিন্তু একটা ওয়ান লাইন স্টেটমেন্ট। এগুলো কিন্তু হচ্ছে গিয়ে প্রস্তাব ঠিক আছে, কিন্তু এটাকে তো আপনার ডিজাইন করতে হবে, এবং সেই ডিজাইনের জন্য তো আপনার কমিশন লাগবে। সেই কমিশন তো আসলে এই সিদ্ধান্তটা তাকে নিতে হবে যে আমি বলছি আমি সেপারেশন অফ পাওয়ার ইনশিওর করব, সেটা কিভাবে করব সেটা তো কমিশনের কাজ। স্যার যেটা বলল যে প্রস্তাবনা তারা দিয়েছে, বা আমরা যারা তারা প্রস্তাবনা দিয়েছে, তো
কমিশন যে সময় ক্ষেপণের অভিযোগ, সময় ক্ষেপণের এখন আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন সেটা তো একটু দেখতে হবে, যাচাই বাছাই করতে হবে। দেখতে কতদিন লাগবে ভাই? 5 মাস। সেটার জন্যই তো সময় চাচ্ছে। আমাদের 15 জানুয়ারি ডেডলাইন দেওয়া হয়েছে, 15 জানুয়ারি ডেডলাইন দেওয়া হয়েছে, 15 জানুয়ারির মধ্যে আপনি রিপোর্ট পেয়ে যাবেন, একটা রিপোর্ট আসবে, তাই না? এখন আপনারা যে প্রস্তাবনাগুলো দিয়েছেন সেগুলো তো যাচাই বাছাই করে এবং সবার যে একটা ঐকমত্য এবং এই জায়গাগুলোতে সংস্কার কিভাবে আসবে সেই জায়গাগুলো সংস্কারের জন্য আপনারাও তো দিয়েছেন প্রস্তাবনা, এবং সবার আপনাদের যেগুলো দিয়েছে সবাই যেগুলো দিয়েছে সেগুলো অনুযায়ী না। বিএনপির পক্ষ থেকে জি 5 মাস কেন লাগবে আমি এটার একটু একটা ব্যাখ্যা দিই। আমি জাস্ট একটা উদাহরণ দিই, যে ধরা যাক বিএনপির যে প্রস্তাব সেখানে কিন্তু হচ্ছে গিয়ে ইলেকটোরাল সিস্টেম নিয়ে কোনো ধরনের বক্তব্য নেই, ওনারা ফার্স্ট পাস দ্য পোস্টই চান। এখন ধরেন জামাত এবং অন্যান্য পার্টি ইনক্লুডিং নাগরিক কমিটি তারা বলছে যে তারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চান। এখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের আবার দুই ধরনের উপায় আছে, যে একটা হচ্ছে আপনি একটা কক্ষ থাকবে সেটার ভিতরে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আরেকটা এখন প্রশ্ন হচ্ছে আপনার টেবিলে যখন 4টা প্রস্তাব আছে তা আপনার তো এইটা যাচাই বাছাই করতে হবে যে এটার মধ্যে কোনটা আসলে বেটার, কোনটা অধিকতর কার্যকরী বাংলাদেশে, কোন দেশ কোনটা কি করতে হবে সেই করতে হবে। এই রিপ্রেজেন্টেশনে আমাদের বক্তব্য স্পষ্ট। না না ওটা তো আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা, জনগণের মনস্তাত্ত্বিক চিন্তা আপনাকে চিন্তা করতে হবে। আমাদের দেশে একজন এমপি আপনি দেখা যাচ্ছে যিনি সংসদ সদস্য, তার এখনকার যে সিস্টেম এটা নির্দিষ্ট এরিয়া থাকে, জনগণের ভিতরে তার একটা রাজনৈতিক ম্যানিফেস্টো থাকে, তার নির্বাচনের কমিটমেন্ট থাকে, সেটা যদি বাস্তবায়ন করতে পারে তাকে ইলেক্টেড হয়, না হয় সে পরাজিত হয়। আপনার এই প্রফেশনাল রিপ্রেজেন্টেশনে সেখানে তার জনগণ কোথায় সে কাজ করবে? অ্যাবসলিউটলি আমার পয়েন্টটা কিন্তু সেটা না, আমার পয়েন্টটা সেটা কোনো নির্দিষ্ট এরিয়া নাই। না 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 আমি জাস্ট একটা লাইন বলি, আমার পয়েন্টটা সেটা, আমার পয়েন্টটা হচ্ছে যে আপনাদের একটা মত আছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন ভালো না। এখন তত্ত্বাবধায়ক বাস্তবতা বাংলাদেশের পরিস্থিতি এটা ঠিক আছে, বুঝলাম আমি। ইন্টারিম গভর্নমেন্ট নিশ্চয়ই বিএনপি মনে করে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন দরকার নাই, তাই আমরা এটাকে বাতিল করে দিচ্ছি, এই পথে তো আগাতে পারবে না। তো তাকে তো হচ্ছে কি যাচাই বাছাই করে দেখতে হবে, সমঝোতার মধ্যে দিয়ে সিদ্ধান্ত নিতে হবে, যে এভিডেন্স কি ভাবছেন সর্বশেষ কি বলবেন? না আমিও এটাই বলতে চাচ্ছিলাম, স্যার যেটা বললেন একমত কি হবে আপনারা রাজনৈতিক দলগুলো কি সংস্কার নির্বাচনের প্রশ্নে একমত হবে? দেখেন প্রফেশনালি যেটা কথা আসছে এবং সেই সাথে হচ্ছে সংস্কারের যে কথাগুলো আসতেছে, কথা হচ্ছে সংস্কার যদি যৌক্তিক হয় তাহলে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তারা সবাই মেনে নিবে। এখন সেই জায়গায় আপনারা যদি দ্বিমত পোষণ করেন তাহলে তো ব্যাপারটা অন্যদিকে যাবে। কোন দিকে যাবে? দেখেন আপনি এখন একটা সংস্কার কমিশন একটা রিপোর্ট দিল, জি সেই রিপোর্ট আপনি বিএনপি মানতেছেন না বা অন্যান্য দলগুলো মানতেছে না, বা যে কোনো একটা দল মানতেছে না, কি হতে পারে? দেখেন একটা জায়গায় একটা পয়েন্ট হচ্ছে একটা সলিউশন আসছে, সেই সলিউশনে সবগুলো দল একমত, আপনি একমত না, সেই জায়গায় কি করা যাবে? সেই জায়গায় কি করবে তখন? আমার কথা হচ্ছে যদি বেশিরভাগ মানুষজন, বেশিরভাগ দল, সেই জায়গায় সরকারের কি করা উচিত? সংখ্যার ভিত্তিতে বিচার করবে নাকি আসলে যে মানছে না তার যে যুক্তির আলোকে গুণগত পরিবর্তনের প্রেক্ষাপটে বিচার করবে? সরকারের কি করা উচিত? আমার কথা হচ্ছে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছি, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে যা করা প্রয়োজন সেটা যদি সেই নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে সেইটাতে যদি অধিকাংশ মানুষজনের সমর্থন থাকে তাহলে আমার মতে সেদিকে যাওয়া উচিত। জি, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আশিকুর রহমান জি, মেবি মোশাররফ হোসেন এবং অধ্যাপক ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো রোড টু ডেমোক্রেসি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।